16 জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে বীর শহীদ আবু সাঈদ দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিলেন পুলিশের বন্দুকের নলের সামনে। পুলিশও এতটুকু ভাবেনি তার উপর গুলি চালাতে। গুলি চালিয়ে দেন এবং আবু সাঈদকে শহীদ করেন। তবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বস্থানীয় পদে তখন যারা ছিলেন আবু সাঈদ সহ 16 জুলাইয়ের পর অনেকেই সেই জায়গাটায় আর দাঁড়াতে পারেননি। নতুন নেতৃত্ব চলে এসেছিল। নতুন নেতৃত্বে যারা এসেছিল তাদের মধ্যে অন্যতম একজন ইয়ামিন হোসেন। আমরা ইয়ামিনের সাথে কথা বলবো আজকে। আমাদের জুলাইয়ের গল্পে আমরা আমন্ত্রণ জানাচ্ছি ইয়ামিনকে। ইয়ামিন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরা আপনার কাছ থেকে জুলাইয়ের যে সত্য ঘটনাগুলো জি। ঘটেছে আপনাদের সাথে সেগুলো আসলে জানতে চাই। বিশেষ করে 16 জুলাইয়ের পর আপনি যেহেতু রংপুরে ছিলেন, সেদিনকার আন্দোলন কেমন ছিল সেই কথাগুলো জানতে চাই। আমরা জানতে চাই প্রথমত আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে জুলাই আন্দোলনে আপনি কত তারিখে প্রথম যুক্ত হলেন এবং সে সময় আপনাদের আন্দোলনটা কেমন ছিল এবং কোথায় কোথায় আপনারা আন্দোলন করেছেন? বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে যে আমাদের আন্দোলন জুলাই বিপ্লব, এটা আমাদের জন্য প্রত্যেকটা দিন ছিল একটা ট্র্যাজেডিক মুহূর্ত। ভয়ঙ্কর দিনগুলো ছিল। একই সাথে আমাদের সেই দিনগুলো ছিল জীবনের সেরা দিনগুলো ছিল আমাদের জুলাই, এবং সবচেয়ে বড় অর্জনটা এই জুলাই আমাদের। আমরা জুলাই বিপ্লবে আমরা যারা ছিলাম, জুলাইয়ে প্রথম জুলাই থেকেই আমরা আন্দোলনের বলিষ্ঠ ভূমিকা রেখেছি। এবং আমাদের আপনি যারা সেই সময় কার কার সাথে যোগাযোগ করতেন, কার কার সাথে কথা বলতেন যারা সমন্বয় করতো? এ সময় যারা সমন্বয় করতে, যেমন শাহরিয়ার সোহাগ প্রথম থেকেই বলিষ্ঠ ভূমিকা রেখেছে। এবং আবু সাঈদ 3 তারিখ থেকেই 3 জুলাই থেকেই কিন্তু আবু সাঈদ আমাদের সাথে আন্দোলন করেছে। এবং আমার শাহরিয়ার সোহাগের সাথে প্রতিদিন আমার কথা হতো। শাহরিয়ার সোহাগ, সুমন, যেমন জুলাই বিপ্লবে জব্বার ছিল, তারপর সুমন ছিল, ছোট ভাই সুমনের সাথে কথা হয়েছে। কোঠা আন্দোলনের সময় থেকে সুমনের সাথে কথা হয়েছে। বিশেষ করে শাহরিয়ার সোহাগের সাথে আমার সব থেকে বেশি কথা হয়েছে, আলোচনা হয়েছে। এবং প্রত্যেক ডিপার্টমেন্টে যারা সিআর ছিল, বিশেষ করে যারা বিপ্লবী ছিল। এখন আন্দোলনে আপনি দেখবেন যে ছাত্রলীগের কিছু অংশ ছিল কোঠা আন্দোলনে। কারণ ছাত্রলীগ কারোর সাথে আমি কথা বলিনি, কারণ ছাত্রলীগ বিভিন্ন একটা প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। ছাত্রলীগ বুঝতে পারতো যে তখন আমার উপর টার্গেট করে, মানে এমনিতেই বুঝতে পারছে পরবর্তীতে যে এখানে ইয়ামিনের একটা ইন্ধন আছে এবং ছাত্রদল একটা ইন্ধন আছে, এরা কাজ করতেছে। কারণ আমাদের যারা ছোট ভাই ব্রাদার আছে তারা কিন্তু ওই আন্দোলনের একেবারে ছিল, সবাই ছিল। আমি কিন্তু এই আন্দোলনের পিছনে ছিলাম। 16 তারিখে আগ থেকে আমি আন্দোলনের পিছনে ছিলাম, প্রথম জুলাই থেকে। আমি কিন্তু এখানে আপনার ম্যাচে ছিলাম হাবিবুর রহমান ছাত্রাবাসে ছিলাম, কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে ভিতরে। ওইখান থেকে আমি 4 নম্বর গেট থেকে এদিকে আন্দোলনগুলো করতাম। 4 নম্বর 2 নম্বর গেটে তখন এই আন্দোলনগুলো করতাম এবং শিক্ষার্থীদের সাথে পাশে থাকতাম ওই সময়। আবু সাঈদ সমন্বয়কদের নেতা ছিল বলা যায়। সব সমন্বয়কদের নেতা ছিল আবু সাঈদ। আবু সাঈদের সাথে আমার কথা হয়েছে ওই 11 তারিখ রাতে। আমার আবু সাঈদের সাথে কথা হয়েছে। আবু সাঈদের সাথে কথা হলো যে, বন্ধু তুমি এত বলিষ্ঠ ভূমিকা রেখেছো, তোমার উপর যে আক্রমণ হয়েছে এটা প্রতিবাদ, এটার ফল ওরা ইনশাল্লাহ পাবেই, শীঘ্রই পাবে, তুমি এগিয়ে যাও, আমরা পাশে আছি। আবু সাঈদের সাথে বলছি। আবু সাঈদ আমাকে বলছে, বন্ধু ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে 100 বছর থাকার থেকে ন্যায়ের পক্ষে একদিন থাকা বলো। এটা ফেসবুকে একটা পোস্ট আছে, আপনি দেখবেন আবু সাঈদের। আবু সাঈদের ফেসবুকে একটা পোস্ট আছে, ওটা কিন্তু আবু সাঈদ করেছে। আবু সাঈদ কিন্তু কষ্ট পেয়েছে, অনেক কষ্ট পেয়েছে। তাকে একটা বৈষম্যহীন বাংলাদেশ, চাকরির একটা সমতার জন্য যেই করছে একটা আন্দোলন, সেখানে তাকে ই করা হচ্ছে, চর থাপ্পড় দিয়ে আক্রমণ করা হচ্ছে। কোন ধরনের একটা জন্য কি? তারপরে 15 জুলাই যে ছিল, 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, আন্দোলন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের উপর আক্রমণ করা হয়েছে। পরবর্তী যে রাজাকার, শেখ হাসিনা রাজাকার ট্যাগ দিয়েছিল, তখন তো আমাদের নারী শিক্ষার্থীরা হল থেকে গেট ভেঙে কিন্তু চলে এসেছে। গেট ভেঙে চলে এসে এখানে মিছিল করেছে। তখন কিন্তু ছাত্রলীগ আক্রমণ করেছে, ইট পাটকেল থেকে শুরু করে আক্রমণ করেছে। আমি কিন্তু তখন 2 নম্বর গেটের দিকে ছিলাম, আমাদের ছাত্র দলের যারা ভাই বোনেরা ছিল তাদেরকে নিয়ে ছিলাম। এবং ছাত্র দলের যারা আনফেস ছিল, আমাদের কিন্তু তখন একটা আনফেস একটাই ছিল, কারণ কৌশলগত কারণে আমাদের রেখে দিয়েছিলাম, তাদেরকে এই আন্দোলনের ভিতর রেখে দিয়েছি আমরা। তারপরে ওই 15 জুলাই রাতে কয়েকজন উপর আক্রমণ হয় ছাত্রলীগের সাথে। ওই রাতে কিন্তু দাও পাল্টা হয়। ওই রাতে দাও পাল্টা হয়, আমাদের যে ভূমিকা, আমাদের ছাত্রদলের ভাইদের অনেকে চিহ্নিত করে এবং অনেকের উপর আক্রমণ করে। আচ্ছা, অনেকের উপর আক্রমণ করে। আমি যোগাযোগ করি এবং সবাইকে আমি মানে সেফ জায়গায় নিয়ে যাই। পরবর্তীতে বিষয় হচ্ছে রাতেই আমরা করি, আমরা বুঝতে পারি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের উপর আক্রমণ হয়েছে, আমাদের বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থী এবং যারা আছে শিক্ষার্থীর উপর আক্রমণ হয়েছে, পরবর্তী দিনগুলো আরো কঠিন হচ্ছে। রাতে কিন্তু আমরা ঘুমাতে পারি না। এমন অবস্থায় চিন্তা করে পরিকল্পনা করি, আমরা কয়েকজন ছিলাম রুমে থেকে পরিকল্পনা করি, গল্প করি কি করা যায়। রাতে ঘুম আসে না। পরবর্তী দিন 16 জুলাই সারা বাংলাদেশের জন্য শোকাহত একটা বিষয়। সারা বাংলার সুপার হিরো নিপীড়িত নিষ্পেষিত। 16 জুলাইয়ের কথা একটু আমরা জানতে চাই। 16 জুলাই আপনাদের কোনো পরিকল্পনা ছিল যে আপনাদের যারা নেতাকর্মী কিংবা আপনাদের ছোট ভাই ব্রাদার কিংবা আপনার কোনো পরিকল্পনায় অংশগ্রহণ করেছিলেন 16 জুলাই? 16 জুলাই আমরা ছাত্রদলের যে ভাই ব্রাদার ছিল, যেমন মাইদুল ভাই, তারপর হচ্ছে রানা, তুহিন, রাফি সহ যারা ছিল, বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা ছিল, সবাইকে আমার ছাত্রদলের আহ্বায়ক আলাইন ভাই, রাশেদ ভাই তাদেরকে পরামর্শ করে আমরা 16 জুলাই পরিকল্পনা ছিল, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দুইটা জায়গায় শিক্ষার্থীদের উপর একটা নেকটারজনক হামলা ওই দিন হয়েছে, মানে নারী শিক্ষার্থীদের উপর আক্রমণ হয়েছে।
পরবর্তী দিনগুলো আরো ভয়ঙ্কর হচ্ছে। কেন পরিকল্পনা করে আমার ছাত্রদল একটা নিরাপত্তা বেষ্টনীর জন্য সাধারণ শিক্ষকদের সাথে আমরা কৌশলগতভাবে অস্ত্র নিয়ে আমরা অবস্থান নেওয়ার চেষ্টা করি এবং 4 নম্বর গেট থেকে 3 নম্বর গেট এবং 2 নম্বর গেটে অবস্থান করি বিশেষ করে আমরা ওই দিনে। এবং 16 জুলাই যখন প্রতিদিন প্রোগ্রামটা যখন মিছিলটা নিয়ে আসে সমন্বয়করা এবং আবু সাইদের নেতৃত্বে যে মিছিলটা নিয়ে আসে শাহরিয়ার সোহাগটাও জেলে ছিল, তখন সামনে থেকে মিছিলটা নিয়ে আসে সাইড গেটের দিকে এখানে আসে, তখন পুলিশ কিন্তু নিবৃত্ত করে। পুলিশ কিন্তু আবু সাইদকে টার্গেট করলে ওই দিন প্রথমে লাঠিচার্জ করে এবং আবু সাইদের মাথা থেকে রক্ত বের হয়। আমরা কিন্তু পিছনে ছিলাম, ওই সময়টা আমরা পিছনে ছিলাম। আমি তখন 2 নম্বর গেটে অবস্থান করছিলাম। 16 জুলাই আবু সাইদ কিছু লাঠিচার্জ করার পরে বিশৃঙ্খলা করে দেয়, আবার যখন ফ্যাসিস্ট পুলিশ মানে আন্দোলন করা শিক্ষার্থীদের উপর জড়ো হয়, তাদেরকে টার্গেট করে গুলি ছোড়ার চেষ্টা করে, তখন কিন্তু আবু সাইদ দুহাত প্রসারিত করে ফেসিবাদী প্রশাসনের বিরুদ্ধে দুহাত প্রসারিত করে। আপনি কি মনে করছেন, ভাবছেন এটা কতটুকু মানে শক্তি, সাহস, দুঃসাহসিকতা থাকলে একটা বালক, বিস্ময় বালক কিভাবে ফেসিবাদী প্রশাসনের বিরুদ্ধে দুহাত প্রসারিত করতে পারে? আপনি কল্পনা করে ভাবতে পারেন এটা কতটুকু মানুষের উপর অন্যায় জুলুমের মাত্রা যখন বেড়ে গিয়েছিল তখনই আসলে এইভাবে সম্ভব, তাছাড়া সম্ভব নয়। আপনি একদম নেতৃত্বে কত তারিখে আসলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে? বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আন্দোলনে আমি 16 তারিখে আমি ভূমিকা এখানে 16 তারিখে 2 নম্বর গেটে ছিলাম, আমি ওখান থেকে ভূমিকা রেখেছি এবং আমার নেতৃত্বে আসা জুলাই মাসে প্রথম থেকেই আমি নেতৃত্বে ছিলাম, কিন্তু আমি সম্মুখ সারিতে ছিলাম না। 16 জুলাই যখন সারা বাংলাদেশের নিপীড়িত মানুষের সুপার হিরো আবু সাইদ যখন দুহাত প্রসারিত করে ফেসিবাদী প্রশাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং ফেসিবাদী প্রশাসন তার বুকে গুলি ছুড়ে তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমরা আবু সাইদের লাশটাকে আমরা দেখতে যাই, আমার কিন্তু পুলিশ ওখান থেকে ছিনিয়ে নিয়ে যায়। আবু সাইদের জানাজা আমরা ক্যাম্পাসে পড়তে চেয়েছিলাম, আবু সাইদ জানাজা ক্যাম্পাসে পড়তে দেয়নি। আবু সাইদের মা বাবার আহাকার চিৎকার, ক্যাম্পাস শিক্ষকদের আহাকার চিৎকার দেখে আমরা সবাই শোকাহত হয়ে পড়ি, আমরা ভেঙে পড়ি, বিধ্বস্ত হয়ে পড়ি, পুরো বাংলাদেশ বিধ্বস্ত হয়ে পড়ে। এমন ন্যাক্কারজনক, এমন দৃষ্টি আমরা জীবনেও দেখিনি যে একটা ছাত্রকে এভাবে গুলি করে হত্যা করা হচ্ছে। তারপর থেকেই আমরা আসলে কি করি এবং রাতেই শপথ নেই। ওই দিন থেকে, ওই সময় থেকে আমরা কিন্তু অস্ত্র যারা ছিলাম এবং ছাত্রলীগকে তখনই ক্যাম্পাসে 4 নম্বর গেট থেকে ঢুকে, আপনারা দেখেছেন ক্যাম্পাসে তখন একটা ছিল, ছাত্রলীগকে অস্ত্র দিয়ে হামলা করে আমরা বিতাড়িত করি। কারণ যেই ছাত্রলীগ আমার বন্ধু আবু সাইদ এবং সাধারণ শিক্ষার্থীদের গলা টিপে ধরে, সেই ছাত্রলীগকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে থাকার কোনো অধিকার রাখে না। সেই দিনই আমরা আবু সাইদের হত্যাকারী ছাত্রলীগ সংগঠনকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করে দেই এবং আমরা শপথ নেই সারা বাংলা, শুধু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে না, সারা বাংলাদেশ থেকে আবু সাইদ হত্যাকারী সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগকে বিতাড়িত করে ছাড়ব। সেই পরের দিনই যখনই হয়, আবু সাইদ যখন হত্যা হয় তারপর কিন্তু ক্যাম্পাস বন্ধ হয়ে যায়, ক্যাম্পাস বন্ধ করে দেয় ফেসিবাদী প্রশাসনই ক্যাম্পাস বন্ধ করে দেয়। আমরা তীব্র নিন্দা জানাই এটা। আন্দোলনকে দমন করার জন্য যেই পুলিশ, যে প্রশাসন, ভাইস চ্যান্সেলর, প্রক্টর থেকে শুরু করে যারা ছিল ওই সময় পুলিশ প্রশাসন ছিল, তারা সবাই কিন্তু আমাদের উপর কোনো হেল্প করে না। আমি শিক্ষা, আপনি দেখেন যা আসাদ মন্ডল থেকে শুরু করে যারা শিক্ষক, মশিউর রহমান, তারা কিন্তু আমাদের আন্দোলনে আমাদের বাধা দিয়েছে, আমাদের হত্যায় কিন্তু তারা জড়িত, আবু সাইদ হত্যায় জড়িত। তারা কিন্তু ক্যাম্পাস বন্ধ করে দেয়। আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করি, অনেকে ভয়ে বিতস্তত হয়ে বাসায় চলে যায়। বাসা থেকে আপনি জানেন যখন একটা হত্যাকাণ্ড হয়, সবাই কিন্তু মা বাবা ওখানে বিতস্তত হয়, সবাই কিন্তু ভয় পেয়ে যায় যে আরো কত হত্যাকাণ্ড করতেছে। আমরা কিন্তু রাতে ঘুমাতে পারিনি ওই থেকেই। তখন একটা নেতৃত্ব শূন্য একটা অবস্থা হয়ে পড়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তখন আমরা একটা চিন্তা করি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্র দল যদি এই মুহূর্তে যদি করি, কিংবা আমাদের বিপ্লবী যারা শিক্ষার্থী ছিল, আপনি দেখছেন 16 তারিখের পরে কিন্তু একটা বিষয় ছিল যে যারা কোঠা আন্দোলন করেছে ছাত্রলীগের, তারা কিন্তু ফিডব্যাক নিয়েছে। 16 তারিখে তারা চলে গেছে, তারা কিন্তু বাসায় চলে গেছে সবাই, ম্যাক্সিমাম। তারা কিছু বিপ্লবী শিক্ষার্থী ছিল ওই সময়। এবং 17 তারিখে আমরা গাইবান্ধা জানাজা পরে মেন গেটের ওইখানে সামনে জানাজা পরে আমরা বিপ্লবী শিক্ষার্থী ছিল, আমার ছাত্রদলের কিছু ভাই ছিল, মাইদুল ভাই ছিল, রানা ছিল, আরো কয়েকটা বন্ধু বান্ধব ছিল ছাত্রদলের যারা ছিল, রাশেদ ভাই, আলম ভাই, পরামর্শ সেন্ট্রালে আমরা কথা বলেছি, আবু সাইদ হত্যাকাণ্ডের বিষয়ে আমরা জানাইছি। তারা বলেছে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে এবং রাজপথে থাকতে বলেছে আমাদের। আমরা ওই দিনই থেকে আবু সাইদ গেট তারপর মিছিল করি এবং আবু সাইদ হত্যার বিচার চাই। ক্যাম্পাসে পুরো ক্যাম্পাসে মিছিল করি এবং আওয়ামী লীগ প্রশাসন কিন্তু ওই দিন আমাদের বাধা দেয় আবু সাইদ উদ্বোধন করতে, কিন্তু আমাদের তো তীব্র আন্দোলনের মুখে প্রশাসন কিন্তু হটে চলে যায়। আমরা আবু সাইদ উদ্বোধন করি। উদ্বোধন করার পরে একটা স্মৃতি আমি বলি এখানে, আমরা সবাই উদ্বোধন করি, উদ্বোধন করার পরে আবু সাইদ গেট আপনারা উদ্বোধন করেন? জি, আবু সাইদ গেট আমরা উদ্বোধন করি। আপনি দেখবেন আমার ভিডিও ফুটেজ আছে এখানে। আমি একটা বক্তব্যই দিই, এই যে আবু সাইদ গলা টিপে ধরেছিল, যে আবু সাইদ ওই দিনই পরেই যে আবু সাইদের যে হত্যা করেছিল, হত্যা হয়েছিল কিন্তু একটা ষড়যন্ত্র, বড় একটা ষড়যন্ত্র ছিল। আবু সাইদের গলা টিপে ধরেছিল ছাত্রলীগ, উমল বড়ুয়া থেকে ছাত্রলীগ চর থাপ্পড় দিয়েছিল, তাকে টার্গেট করেই তো অবশ্যই হত্যা করা হয়েছে। তারপরে কিভাবে তাকে হত্যা করা হলো, টার্গেট করেই তো অবশ্যই হত্যা করা হয়েছে তাকে। তারপরে এই আবু সাইদ উদ্বোধন করার পরে আমরা এখানে এসে বসি, এই সন্ধ্যা এখানে এসে বসি। কিন্তু তারপর একটা বিষয় হচ্ছে যে আমরা আলোচনা করি অনেকের সাথে, বিভিন্ন ছাত্রলীগ যারা আন্দোলনকারী ছিল। একটা বিষয়, দুঃখজনক বিষয়টা বলি, আমি নামগুলো বলতে চাচ্ছি না,
কারণ যারা এটা বিষয় হচ্ছে, আমি তখন বলি যে সারা বাংলাদেশে আমাদের আবু সাইদ ভাই, ছাত্রদল নেতৃত্বদানকারী ওয়াসিম ভাই সহ অনেক বিপ্লবী শিক্ষার্থী আর 7-8 জন বিপ্লবী শিক্ষার্থী শহীদ হয়েছে। এই জায়গা থেকে এখন আমরা মনে করি এই কোঠা আন্দোলন কোনোভাবেই না। আমরা চাই এখন রাষ্ট্র সংস্কার করতে হবে। এই যে ফ্যাসিস্ট খুনি হাসিনা, সে খুন করেই যাবে, আমরা এই জায়গা থেকে কোনোভাবে ফিরে আসবো না। কারণ আমরা বলি যে আবু সাইদ হত্যার বিচার এই সরকার কখনো করবেই না। আমরা এই মুহূর্তে রাষ্ট্র সংস্কার করা উচিত, কিন্তু তখন আমার বিরোধিতা করে অনেকে। থাকা মানে কি বৈষম্য থাকা সারা বাংলাদেশ। এর আগে কিন্তু আমি আন্দোলন করছি, পরে সেজন্য শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি। 18 তারিখে একটা বিষয় হয়েছে, যেমন আমরা কমপ্লিট শাটডাউন যখন দেওয়া হয়েছে, তখন আমরা সবাই মিলে ছাত্রদলের ভাইবোনদের থেকে শুরু করে শাহরিয়ার সোহাগ সমন্বয়করা যারা ছিল, আপনি দেখেন শাহরিয়ার সোহাগ গুলি খেয়েও কিন্তু এসেছে আমাদের সাথে। এবং আমরা কিন্তু ওই দিন অস্ত্র টস্ত্র সহ সবাই মিলে বসেছিলাম, পাহারা দিয়েছি শিক্ষার্থীদের, এবং এখানে স্থানীয় যারা ছিল সবাই কিন্তু আমাদের আন্দোলনে ছিল। 18 জুলাই আমরা বলিষ্ঠ ভূমিকা রেখেছি, ওখানে শাটডাউন ঘোষণা দিয়েছি, শাটডাউন থেকেছি। এবং ওই দিনে কিন্তু শাহরিয়ার সোহাগ, মাইদুল ভাই এবং আমি সহ ওই দিন একটা বক্তব্যে বলেছি শেখ হাসিনা সরকারের আমরা পতন চাই। ওই দিন 18 জুলাই কিন্তু আমরা বলেছি শেখ হাসিনা সরকারের পতন চাই। ওর পরে আমাদের একটা বিষয় হচ্ছে পুলিশ প্রশাসন আমার উপর বিশেষ করে আমাকে টার্গেট করে পুলিশ প্রশাসন গোয়েন্দা হয়েছে। আমি ওই দিন ম্যাচ চেঞ্জ করতে বাধ্য হই। আবির ম্যাচ চেঞ্জ করে তপু ছাত্রাবাসে চলে যায় শ্রদ্ধাপাড়া, ওইখানে মাইদুল ভাইয়ের সঙ্গে থাকি। ওই দিন রাতে একটা বিষয় ছিল যে আমাদের খুঁজছিল, আমি কিন্তু পাইনি। পরের দিন 19 জুলাই আরো বিষয়টা হচ্ছে কি, শিক্ষার্থীরা তখন চলে যায়, বুঝতে পারে যে এত বিভৎস ঘটনা, মানুষ গ্রেফতার করতেছে, বিভিন্ন খারাপ অবস্থা, তখন সবাই চলে যায়। কারণ 19 জুলাই হচ্ছে বিপ্লবী কয়েকজন শিক্ষার্থী এবং ছাত্রদল, বিশেষ করে ছাত্রদল ভেবে আমরা আবু সাইদ গেট থেকে শুরু করে মোড়ে, মানে আবু সাইদ গেট শুরু মডার্ন মোড় হয়ে মিছিলটি নিয়ে পৌরবাজার দিকে রওনা করি। আমরা জাহাজ কমে সাপ্তাহে, তখন পুলিশ টার্গেট করে আমাদের গুলি করে। আমার বাম পায়ে একটা গুলি লাগে, আমার বাম পায়ে এখানে একটা গুলি লাগে। তখন ওই দিন গুলি লাগার পরে আমার কিন্তু ওই মাইদুল ভাইটের সহ যারা ছিল আমাদেরকে নিয়ে আসে শিক্ষার্থীরা, তখন আমি কিন্তু অসুস্থ হয়ে পড়ি, আমি নিয়ে আসি। পরে কিন্তু আমাদের নেট বন্ধ করে দেয়। 18 জুলাই একটা কাহিনী হয় যে সরকার কিন্তু বসতে চায়, কিন্তু আমরা কিন্তু এখানে তীব্র প্রতিবাদ করি যে আবু সাইদ যদি বসতে চায়, শহীদ ভাইরা যদি বসতে চায়, তাহলে আমরা আলোচনায় বসতে রাজি, আর নাহলে আমরা বসতে রাজি না। তারপরে দেখেন 19 জুলাই তো নেট বন্ধ করে দেয়, 20 তারিখে কারফিউ হয়। কারফিউর সময় কিন্তু পুরো একেবারে অঞ্চলটা ফাঁকা হয়ে এইখানে কিন্তু ছাত্রদলের ভাইবোনেরা যারা ছিলাম, স্থানীয় কয়েকজন ছাত্রদলের ভাইবোনেরা ছিল, আমরা কিন্তু 20-25 জন ছিলাম এখানে আবু সাইদ চত্বরে ছিলাম। তখন জড়ো হয়ে আমরা ছিলাম, কারফিউ ভেঙে দেয়। যখন পুলিশ আমাদের এসে করে, তখন আমরা আবার সরে যাই। 20 জুলাই থেকে শুরু করে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় কিন্তু একটা অনিরাপদ হয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় আমাদের সম্পদ, এই ফেসিবাদী প্রশাসন তো আমাদের কিছু না। বিশ্ববিদ্যালয় আমাদের সম্পদ, বিল্ডিং থেকে শুরু করে দেওয়াল, এই বিশ্ববিদ্যালয় সবুজ চত্বর, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কাঠামো, বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণ, শিক্ষার্থীদের প্রাণ। সেই জায়গা থেকে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় নিরাপত্তা করি, এবং রাতে থেকে সকালে আমরা করি বিশ্ববিদ্যালয়, দেখি কোথায় কোনো ক্ষতি হচ্ছে কিনা, এবং কার কোনো বড় কোনো ক্ষতি করে আমাদের ষড়যন্ত্র আমাদের করতেছে কিনা। তারপরে দেখেন যে আমাদের কিন্তু একটা করে যে আওয়ামী লীগ যারা একটা মামলা করে, যে যারা করেছে আবু সাইদ হত্যা মামলা কিন্তু বিভিন্নভাবে করে, আপনি দেখছেন যে করে আবু সাইদ হত্যা মামলাটা বিভিন্নভাবে নিয়ে জন্ম, যে শিক্ষার্থীদের ঢেলে আবু সাইদ মারা গেছেন, জি জি, এরকম একটি মামলাও করা হয়েছিল সেই সময়টাতে, এবং একজন শিক্ষার্থীকেও কিন্তু ধরা হয়েছিল, মাহির নামের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থীকে। আমরা 19 জুলাইয়ের পরে 20 জুলাই কারফিউর কথা আপনি বলছিলেন, তারপরের আন্দোলনগুলো আপনারা কিভাবে করেছেন? তারপরে 21 জুলাই আমরা এখানে ছিলাম, তখন কারফিউ শুনতে চলছিল স্বাভাবিকভাবে। আমাদের কিন্তু দেখেছি যে মানে করোনার সময় কিন্তু একটা সময় লকডাউনে পুরো ম্যাচটা ফাঁকা হয়ে গেছে, তার থেকেও খারাপ অবস্থা, মানে শিক্ষার্থী কিন্তু ম্যাচে থাকতে দেয়নি, কাউকেই থাকতে দেয়নি। কিন্তু আমরা কৌশলগতভাবে ম্যাচ মালিক মানে জানতো না যে আমরা চলে গেছে, এটা বলে আমরা করেছি। ম্যাচ মালিক প্রচুরবার ডিস্টার্ব করছে, কারণ ওদের উপর চাপ ছিল যে চলে যাওয়া সবাই। শ্রদ্ধাপাড়া পুরো জায়গাটাই ফাঁকা ছিল, কয়েকজন শিক্ষার্থী যারা বাসা থেকে ছিল, মানে কৌশলগতভাবে ছিল। 21 জুলাই আমরা বিশ্ববিদ্যালয়ে ঘুরি, কোথায় কি দেখি, মানে কয়েকটা স্থাপনায় কিন্তু আগুন টুগুন লেগে যায় করে, সেগুলো আমরা কিন্তু পরিচর্যা করে দেখি। তারপরে আমরা বিভিন্ন শিক্ষার্থীর সাথে কথাবার্তা বলি, 21 জুলাই থেকে শুরু করে কথা বলি, কিন্তু সবাই বাসায় চলে গেছে। এবং আমরা বলি যে তোমরা যেখানে আসো ওইখান থেকে আন্দোলনটা করো, যে যেখানেই থাকো এখান থেকে আন্দোলনটা করো, তুমি যে জেলায় গেছো সেখানে আন্দোলনটা করো, তাহলে আন্দোলন সফল হবে। 21 জুলাই 22 জুলাই এরকম যায়। আমাদের 22 জুলাই আমরা ঠিক আবার ঘুরি, ক্যাম্পাসেই করি। শহরে যারা আছে ছাত্র দলের নেতা, আর শহরে যে মাহফুজুল ডন ভাই, তারপর নয়ন ভাই থেকে শুরু করে রবিউল ভাই আছে, সুমন ভাই, এর সাথে কথা বলি, আলোচনা করে সমন্বয় করি। আমি সেন্ট্রালে যে রাকিব ভাই, নাসির ভাই আছে, আমানুল আমান ভাই বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি শাহজাদের সাথে কথা বলি, আলোচনা করি এরপর কি হবে। তারপরে দেখেন একটা কারফিউ একটা পর্যায়ে শিথিল হয় 24 তারিখ কিন্তু একটা কারফিউ শিথিল হয় কিছুটা। তখন কিন্তু আমরা একটু করি, আমরা কিন্তু যোগাযোগ করি, বিভিন্ন জায়গায় যাওয়া আসা করি। আমি কিন্তু পত্রিকাগুলো পড়ি, ওই সময় দেখি কি অবস্থা। আমরা কিন্তু আশা থাকি যে আমরা বুঝতে পারি যে এই কারফিউ কিন্তু বিভিন্ন জায়গায় দেখছেন যে ভেঙে যায়, তখন আমরা কিন্তু কারফিউ ভেঙে দিই। 24 তারিখ কিন্তু কারফিউ আমরা ভেঙে দিই, আচ্ছা আবু সাইদ চত্বরে কারফিউ ভেঙে দিই। তারপরে 25 জুলাই আমরা আন্দোলন করি।
এর মাঝে একটা এটা কোথায় আন্দোলন করেন আপনারা 25 জুলাই? আসলে আমরা হচ্ছে শহরের দিকে যাই, শহরে যারা আছে ভাই বাজার সাদুল্লাহ ভাই বাজার মিলে আমরা জ্ঞান হোটেল মোড়ে একটা আন্দোলন করি ওখানে, মানে রিক্সা করে চলে যাই, জ্ঞান হোটেল মোড়ে একটা আন্দোলন করে চলে আসি আবার আমরা বিশ্বনির্মূলভাবে। তারপর আপনি দেখেন যে তারপরে যে 27 জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী আছে বিশ্ববিদ্যালয়, এখানে কিন্তু একটা অনেক বড় একটা চক্রান্ত ছিল এখানে বিশ্ববিদ্যালয় নিয়ে, বিশ্ববিদ্যালয় শিক্ষা দিয়ে একটা বড় একটা চক্রান্ত, কিন্তু অনেকগুলো শিক্ষক ছিল আমাদের, আপনি দেখেছেন এই শিক্ষকগুলো কারা, আপনারা জানেন, শিক্ষার্থীরাও জানে শিক্ষকগুলো কারা। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের জন্য তারা কি বলেছে, তারা কিন্তু এখানে বলেছে যে নিশ্চিত এটা বলেছে যারা আন্দোলন করছে তাদের প্রত্যেকের নামে মামলা দেয় এবং প্রত্যেককে অ্যারেস্ট করো, প্রত্যেকের মামলা দেয়, আবু হত্যা মামলা তাদেরকেই দাও, এবং যারা আছে এক কাউকে ছাড় দিবা। এই যে বিশ্ববিদ্যালয় হয়েছে এগুলো মানে এই বিষয়গুলো কিন্তু বলে, বুঝছেন, এবং বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সাথে গাদ্দারি করে শিক্ষকরাই কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে। আমরা কিন্তু তাদের তীব্র নিন্দা চালাই আমরা। তারপরে আমি এই যখন স্বরাষ্ট্রমন্ত্রী হয়, তারপর আন্দোলন যে শিথিল হয়ে যায়, মানে কার্পেটের শিথিল একটা পর্যায়ে আসে, তখন আমি ঢাকায় চলে যাই। কত তারিখে আপনি ঢাকা গেলেন? আমি ঢাকায় চলে যাই 27 তারিখেই। আচ্ছা, তারপর 27 তারিখ রাতেই আমি ঢাকায় চলে যাই। এবং ঢাকায় যাওয়ার পথে আমি বিভিন্ন বাধার সম্মুখীন হই। ঢাকায় চলে যাওয়ার পরেই আমি ওখানে দেখি যে আমার বন্ধু বান্ধব যারা আছে, আমার বিভিন্ন মানিক থেকে শুরু করে ঢাকায় আমার বন্ধু বান্ধব আছে, ছাত্রদলের নেতা আছে, আমরা এখানে সংসদ ভবনে তেজগাঁও এলাকায় এই জড়ো হই, আন্দোলন করি। শাহবাগে যারা ভাই বোনেরা আছে, ছাত্রদলের সভাপতি শাহরুদ্দা, এর সাথে কথাবার্তা বলি। এবং ওই দিন ঢাকায় যাওয়ার পরে আমি জানি যে 28 জুলাই আমার নামে একটা মামলা করা হয়েছে, আমার নামে ছাত্রদলের আহ্বায়ক আলামিন ভাইয়ের নামে, যে পার্টি বেশ ভাঙা, তাজার থানা ভাঙা, তাজার থানা পোড়া মামলা। 18 জুনের মানে 28 জুলাই দেখেছেন আমাকে তাজার থানা কিন্তু বিপ্লবী যারা শিক্ষার্থীরা তারা কিন্তু ই করছে, আক্রমণ করেছে বিভিন্ন বিষয়, সেই মামলাটা কিন্তু করে আমাদের। তারপর আমরা দেখি যে বন্ধু যারা ঢাকায় যে আছে সবাই কিন্তু আমাকে দেখে আবু সাইদের বন্ধু বলে জড়িয়ে ধরে এবং আবু সাইদের স্মরণ করে, আবু সাইদের বিপ্লবী চেতনা কিন্তু তাদের মাঝে ঢুকেছে। আমার কয়েকটা বন্ধু ছিল ঢাকায়, আমি দেখছি কোনো ঝামেলা হলে কোনো এড়িয়ে যায়, কোনো তর্ক করে না, তারাও রাজপথে নেমে আসে, বলছে আবু সাইদকে দেখে আমি শিখেছি। আমি তখন একটা পাই যে এই বাংলাদেশ অবশ্যই স্বাধীন হবে, মানে হবে এই বাংলাদেশে অবশ্যই বৈষম্যহীন এবং সম্প্রীতি বাংলাদেশ তো প্রতিষ্ঠিত হবে। আমি বুঝতে পারি যে এই বাংলাদেশ, তখনই আমি বুঝতে পারি যে আমরা এই শেখ হাসিনা ফেস পতন অবশ্যই বাড়াতে পারবো। সবার সাথে আলোচনা করি, কথা বলি, এবং শাহবাগের প্রোগ্রামগুলো যে ডাকি সেই প্রোগ্রামগুলো আমরা থাকি। আপনি কত তারিখ পর্যন্ত ঢাকায় আন্দোলন করলেন? আমি ঢাকায় আন্দোলন 5 আগস্ট পর্যন্ত করেছি। আমি 3 জুলাই 3 আগস্ট যখন শহীদ মিনারে শহীদ মিনারে ডাক দেয়, তার আগে একটু বলি, আমি একটা বিষয় বলি যে তার আগে কিন্তু একটা তারিখে ছাত্ররা কিন্তু সমন্বয়কদের ডিবি অফিস নিয়ে যায়, ডিবি অফিস নেওয়ার পরে কিন্তু আন্দোলনটা চাপ করে আস্তরমিকে আন্দোলন প্রত্যাহার করে। তো ওইটা কিন্তু আমাদের যখন একটা বিভ্রান্ত তৈরি হয়েছে, কিন্তু আমরা সবার সাথে আলোচনা করি, কথা বলি, রাজনীতি নেতাকর্মী যারা আছে, ছাত্র আছে যারা বাইরে, তখন কথা বলি যে না, আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে। সমন্বয় যারা আসলো তারা কিন্তু আন্দোলন চালিয়ে যায়। তারপরে কিন্তু 3 আগস্ট তখন শহীদ মিনার মানে নাহিদ ভাইরা থেকে শুরু সবাই মুক্তি পায় সমন্বয়করা, তখন 3 আগস্ট আমরা যাই। ছাত্রদলের ভাইরা ছিল আমাদের সেন্ট্রাল, আমাদের তখন সবাই কিন্তু ছিল, আমার একেবারে সবাই ছাত্র জনতা থেকে শুরু করে শহীদ মিনার সবাই জড়ো, সবাই এক দফা শুনে সবার মনে একটা প্রশান্তি ছিল, এবং এক দফায় ফেসিবাদের পতনে বলে তখন সবাই ছাত্র জনতা প্রত্যেক কিন্তু যে এক দফা বলে এক দফা। হ্যাঁ, 3 আগস্টের পরে আমি আন্দোলন করে এখান থেকে চলে আসি। আমি 4 আগস্টে আমি আন্দোলন করি এখানে শাহবাগ এবং থেকে শুরু করে তেজগাঁও যার অঞ্চলটা, এখানে আন্দোলন করি। এখানে আমার সামনেই দেখেছি, আমার সামনেই একজনকে গুলি করে হত্যা করা হয়। আমি বিভৎস গরম, আমি দেখে নিজেকে ধরে রাখতে পারি না, আমার সামনে একজন নিহত হয়। আমি তখন করি, আমি এটা ঢাকার কোথায়? এটা ঢাকা তেজগাঁও। এটা আচ্ছা, ঢাকা তেজগাঁও 4 আগস্টে এটা হত্যাকাণ্ডটা হয় আমার চোখের সামনে, আমি বিয়ে করতে পারি। আমরা সবাই আসলে ঐক্যবদ্ধ এমন বলেছিলাম যে আমরা সবাই মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে মারবো, জীবন দিব একসাথে, হয় মরবো না হয় জিতবো, আমাদের এই প্রতিশ্রুতি ছিল। যদি আমাদের একটা স্বপ্ন ছিল যে যদি আমরা একসাথে মরতে প্রস্তুত থাকি তাহলে আমরা বাঁচতে পারবো, সবাই একসাথে বাঁচতে পারবো। আসলে যদি এক বিচ্ছিন্ন থাকি তাহলে আমরা কেউ বাঁচতে পারবো। তারেক রহমানের মাঝে মাঝে আমি ভাষণগুলো শুনি, তারেক রহমান কিন্তু বলে যে এর মাঝেই আন্দোলন কিন্তু বিভিন্ন ডাক দেয়, এবং ছাত্র জনতাকে মাঠে চলে আসতে বলে, এই ফেসিবাদকে রুখে দিতে বলে, এবং সেখানে পতন ঘটাতে বলে। তারেক রহমান একটা কথা বলে যে বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, কথাগুলো বলে। তারেক রহমান একটা ডায়লগটা আমার সব থেকে বেশি লাগে, যে উনি বলেন যে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ, যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ। এই আন্দোলনের এই কথার মোটো থেকেই আমরা কিন্তু এই করি। 5 আগস্টে দেখেন যে ওই দিন ছাত্র জনতার একটা বিজয় এবং ছাত্র জনতার উৎফুল্লতা নিয়ে সবাই রাজপথে নেমে এমনি করে। ওই দিনই লং মার্চে ডাক দেওয়া হয়, কিন্তু লং মার্চে ডাক দেওয়া হয়। ওই দিন সবাই একটা উৎফুল্লতা ডাক দিয়ে নেমে এবং ফেসিবাদের পতন ঘটিয়ে করে, ফেসিবাদের পতন ঘটায়। ঠিক।
ইয়ামিন, আপনি তো আন্দোলন করলেন একদমই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 16 জুলাইয়ের পরে আপনি একদমই ব্যানারের সামনে চলে আসেন এবং নেতৃত্বগুলো দেন। পরবর্তীতে যখন রংপুরে আপনার থাকা সম্ভব হচ্ছিল না, অর্থাৎ আন্দোলন হচ্ছিল না, আপনি ঢাকায় চলে গেলেন এবং ঢাকায় থেকেও আপনি আন্দোলন করলেন এবং পরবর্তীতে সরকারের পতন হলো। এই যে 1 বছর, এই 1 বছরে আপনাদের কি প্রত্যাশা কতটুকু পূরণ হলো? একই সাথে প্রশ্ন করতে চাই, আপনি যেহেতু একটি রাজনৈতিক দলের সদস্য, আপনি বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল করেন। বিএনপির দেখা যাচ্ছে অনেক নেতাকর্মী, অনেকেই মামলা বাণিজ্য, অনেকেই বিভিন্ন ধরনের অপরাজনীতির সাথে জড়িত। তাদের উদ্দেশ্যে আসলে আপনি কি বলবেন? আপনার প্রত্যাশা এবং আপনার দলের কাজকর্ম নিয়ে কি বলবেন আপনি? বলুন। 5 আগস্ট ছাত্র জনতার বিজয়ে আমাদের স্বাধীন সম্প্রতি একটা বাংলাদেশ তৈরি হয়। আমাদের মোটো ছিল সবার আগে বাংলাদেশ। সেই বাংলাদেশেই এই স্বাধীনতা সম্প্রতি সবার একটা অধিকার প্রতিষ্ঠা হবে, বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্যে আমাদের ছিল। কিন্তু 5 আগস্ট পরবর্তীতে আমরা দেখি বিভিন্ন জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় মানে ধোঁয়াশাও তৈরি হয়। কিন্তু আপনি দেখেন যে শেখ হাসিনা পালিয়ে গেছেন, শেখ হাসিনার চামচারা কিন্তু এখনো দেশে আছে। তারা কিন্তু বিভিন্ন অপকর্ম তৈরি করে এবং তারা চেষ্টা করছে বিভিন্ন দলে ঢুকে যাওয়ার চেষ্টা করতেছে এবং তাদেরকে ফ্যাসিবাদী প্রশাসনের যারা কাঠামো আছে অনেকে কিন্তু বাংলাদেশে রয়ে গেছে। আপনি দেখেছেন যে অনেকে কিন্তু অ্যারেস্ট হয়নি এর মাঝেও। আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাসী গুমটুমি কিন্তু আওয়ামী লীগও করতেছে বেশি করে। বিভিন্ন দল যারা করতেছে, আপনি অবশ্যই যারা করতেছে, আমি দেখেন আপনি একটা সংগঠনে আছি, যে আপনি বলছেন যে ছাত্র দলের রাজনীতি করি। এখানে যারা কিন্তু অনেক দু একটা ঘটনা করতেছে, যারা করছে তাদের কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে। শাস্তি দেওয়া হচ্ছে, তাদের কিন্তু বিচারও করা হচ্ছে। আপনি একটা বিষয় দেখবেন, তারা কিন্তু শাস্তি অন্যান্য সংগঠন যেগুলো আছে দলগুলা কিন্তু বৈষম্য বিভিন্ন তারা কিন্তু চাঁদাবাজি করতেছে। জামাত শিবির থেকে শুরু সবাই কিন্তু চাঁদাবাজি অনেকেই করতেছে। কিন্তু বিষয় হচ্ছে তাদের কিন্তু শাস্তি দেওয়া হচ্ছে না, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে না, সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আমাদের সংগঠন কিন্তু বহিষ্কার করা হচ্ছে তাদেরকে। সেই জায়গা থেকে আপনি আবার একটা বিষয় দেখবেন, ছাত্রদল এবং বিএনপি যারা আছে তাদের ভিতরে মিডিয়া ট্রায়ালও চলতেছে। কারণ এই যে সাংবাদিকতা আছে, এরা কিন্তু ফেসিবাদী সাংবাদিক অনেক মহল চলে গেছে, তাদেরকে ব্যবহার করা হচ্ছে যে বিএনপির বিরুদ্ধে। আমি 5 আগস্ট পরবর্তী সময় দেখি যে বিএনপি এবং ছাত্রদলকে বিশেষ করে টার্গেট করা হয়। আমাদের টার্গেট খাওয়া উচিত কিন্তু এই যে আওয়ামী লীগ, ছাত্রলীগ। আমাদের এখানে টার্গেট কেন করবো? আমরা যে একসাথে আমরা আন্দোলন করেছি, আমাদের ঐক্য থাকতে হবে। 5 আগস্টের আগে যে আমাদের ঐক্যটা ছিল, অবশ্যই সেই ঐক্যটা থাকতে হবে। সেই ঐক্যটা এখন আমরা দেখতেছি না। সেই ঐক্যটা অবশ্যই রাখতে হবে, কারণ আওয়ামী লীগ ঐক্য না রাখলে আওয়ামী লীগ বাংলাদেশে আমাদের আবার বড় ক্ষতি করবে। আমাদের বিশাল বড় হুমকি হবে, জীবনে হুমকি। আপনি দেখেছেন যে এনসিপির যারা প্রোগ্রাম ছিল, জুলাই করেছিল, তারা কিন্তু গোপালগঞ্জে হামলা করা হয়েছে, আমি করেছি। আমি দুঃখ প্রকাশ করি। তারা কিন্তু আসলে অনেক বিষয় বোঝে না, তারা কিন্তু দলকে টার্গেট করে। আমি মনে করি সবাইকে আমাদের বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, সামনের বাংলাদেশটা করতে হবে। এই বৈষম্যের বিরোধী একটা ব্যানারটা, এটা কিন্তু শুধু কারো ব্যক্তিগত ব্যানার না। আর এই জুলাই বিপ্লব কারো বাপেরও না। জুলাই বিপ্লব সবার, জুলাই বিপ্লব ছাত্র জনতার, সব রাজনৈতিক দলের, সব প্রতিটি বাংলাদেশের প্রতিটি জনগণের, যে রিক্সা চালায় তারও, যে এলিট ক্লাসের রাজনীতি করে থেকে শুরু করে প্রত্যেকটা শ্রেণী মানুষের জন্য এই জুলাই বিপ্লব সবাই ধারণ করে। ব্যক্তিগত ক্রেডিট যদি নিতে চায়, তাদেরকে মনে করি সেই বাংলাদেশের ক্ষতি করতেছে, সে ষড়যন্ত্র করে। বাংলাদেশের ছাত্র জনতার সবার ছাত্র জনতার এই বাংলাদেশে কোনো একক দল বা কোনো একক রাজনৈতিক সংগঠনের নয়। আমাদের সবাইকেই ঐক্যবদ্ধ একটা বাংলাদেশই করতে হবে। বাংলাদেশে অনেক চ্যালেঞ্জ আছে, বাংলাদেশে একটা ফ্যাসিবাদী প্রশাসন যে কাঠামো তৈরি করেছে, সেটাতে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। আবু সাইদ হত্যাকাণ্ড এখন বিচার সঠিকভাবে পাইনি, এটা আমাদের একটা, যারা বিভিন্ন জায়গায় শহীদ তাদের বিচারগুলো আমাদের দেখিনি। বিভিন্ন ইতিহাস বিকৃত করা হচ্ছে, আবু সাইদের ইতিহাস বিকৃত করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় ছাত্রলীগ পালিয়ে বেড়াচ্ছে, তার কিন্তু অ্যারেস্ট হয়নি। আমরা এই জায়গা থেকে আমরা চাই যে একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, যেখানে কোনো বৈষম্য তো আমরা থাকবেই না, স্বাধীনতা সম্প্রীতি একটা বাংলাদেশ তৈরি হবে এবং সবার আগে বাংলাদেশ একটা মতো থাকবে, ঐক্যবদ্ধ একটা বাংলাদেশ থাকবে।